বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভা সভাপতি উপস্থিত আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকের এই সভা জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 10ই জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন ওই পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিখানা থেকে মুক্তি পেয়ে। এই শরণার্থী উদ্যানে তার সেই ঐতিহাসিক 7 বছর ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণের মধ্য দিয়ে গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা থেকে শুরু করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ জাতির পিতা ডাকে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে প্রস্তুতি নিয়েছিলেন একটি যুদ্ধ করে দেশকে বিজয় করার জন্য। 25শে মার্চ হানাদার বাহিনী যখন আক্রমণ চালায়, 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন। যে মুহূর্তে স্বাধীনতা ঘোষণা দেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু বাংলার মানুষ জাতির পিতার সেই নির্দেশ এবং তার সেই স্বাধীনতার ঘোষণা সমস্ত জেলায় ও মহকুমায় প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচার করে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, দেশ স্বাধীন করে। আজকের দিনে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই, মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আমার লাখো মা বোন যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা এবং বিজয় 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে, হানাদার বাহিনী পরাজিত হয়। এই শরণার্থী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল। আর 72 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন ফিরে আসেন, এই শরণার্থী উদ্যানে তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ কিভাবে চলবে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে অগ্রসর হবে, আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে, তার দিক নির্দেশনা জাতির পিতা দিয়েছিলেন এই শরণার্থী উদ্যানে এই 10ই জানুয়ারি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন। অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে যখন দেশ এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্য বাঙালি জাতি 75 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হল। এরপর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হল। 75-এর পর বাংলাদেশে একটার পর একটা সামরিক অভ্যুত্থান ঘটেছে, 18-19টা কু হয়েছে। সেনা অফিসার, বিমান বাহিনীর অফিসার থেকে শুরু করে বহু অফিসার এবং সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে বন্দী রাখা হয়েছে। বহু মানুষকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মানুষ হত্যা করে গুম করে ফেলা হয়েছে, পরিবারগুলি তাদের লাশও পায়নি। সারা দেশ একটা অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছিল। হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধ ক্ষমতা দখলের পালা
বাংলাদেশে চলতে থাকে। যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে এদের স্বাধীন হয়েছিল, সেই আদর্শ থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে ফেলা হয়। যে পবিত্র সংবিধান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা এই বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছিলেন, শহীদের খোঁজায় সেই সংবিধান ক্ষত বিক্ষত করা হয়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা হবে, আর সেই সংবিধানে যে দিক নির্দেশনা রয়েছে, আর্থসামাজিক উন্নয়নের কথা বলা হয়েছে, সেই সংবিধান পর্যন্ত স্থগিত করে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল জেনারেল জিয়া। আর তারই পদাঙ্ক অনুসরণ করে একের পর এক এদেশে কু হয়েছে। 21টা বছর বাংলাদেশের জনগণ দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। যে যুদ্ধাপরাধী আমার মা বোনেকে রেপ করেছে, যে যুদ্ধাপরাধীরা গ্রামের পর গ্রাম পুড়িয়ে জ্বালিয়ে সরকার করেছে, গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ওই পাকিস্তানি হানাদার বাহিনী যারা দোষর ছিল, আলবদর রাজাকার, যাদের বিচার জাতির পিতা করতে শুরু করেছিলেন, জিয়াউর রহমান তাদের বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে মুক্ত করে নিয়ে আসে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, রাজনীতি করার সুযোগ দেয়। স্বাধীনতা বিরোধী তাদেরকে মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়, লাখো শহীদের রক্তের সাথে বেইমানি মুনাফিকি করে। 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের ম্যান্ডেট নিয়ে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, লাখো শহীদের ত্যাগের ইতিহাস 21টি বছর মুছে ফেলা হয়েছিল। বাংলাদেশের মানুষ কখনো জানতে পারে নাই কিভাবে তারা যুদ্ধে বিজয় অর্জন করেছে, কিভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। 75-15 আগস্ট বাংলাদেশের মানুষ আবার তার সেই গৌরব হারিয়েছিল। 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকারে আসে, তখনই আবার সেই সঠিক ইতিহাস বাংলার মানুষের সামনে আমরা তুলে ধরি, বিজয়ের ইতিহাস তুলে ধরি। এবং 2009 ক্ষমতা আসার পর ওই যুদ্ধ অপরাধীদের বিচার আমরা শুরু করি এবং বিচারের রায়ও আমরা কার্যকর করতে শুরু করেছি। বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওই 2008-এর সাথে আপনাদের মনে আছে যে ইমার্জেন্সি সরকার এসেছিল। কেন এসেছিল? 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল। বাংলাদেশ কোথায় ছিল? 96 থেকে 2001 আওয়ামী লীগ যখন ক্ষমতায়, এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এই বাংলাদেশের মানুষ শিক্ষায় দীক্ষায় এগিয়ে যাচ্ছিল, আর্থসামাজিক উন্নতি হচ্ছিল, বিশ্ব সবাই আবার বাংলাদেশ তার মর্যাদা ফিরে পেয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার, বিজয়ের ইতিহাস জানার সুযোগ হয়েছিল আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়ে নতুন প্রজন্মে। 2001-এ বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে কি দিল? দুর্নীতির দেশ, সন্ত্রাসের দেশ, জঙ্গিবাদের দেশ বাংলাদেশের ভাবমূর্তি তারা নষ্ট করল। মানি লন্ডারিং, টাকা চুরি করা, এছাড়া যতটুকু আমরা অগ্রগতি করেছিলাম সব থেকে দেশকে পিছিয়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ তারা করে নাই। এর কারণ একটাই,
এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, এদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না। তারা যে শক্তিকে আমরা পরাজিত করেছি, যুদ্ধ করে পরাজিত করেছি, বিজয় অর্জন করেছি, সেই পরাজিত শক্তির পদলেহন করা, এটাই হচ্ছে তাদের চরিত্র। ওই পরাজিত শক্তি, তাদের কথা তারা ভুলতে পারে না। তার পিছনেও নিশ্চয়ই কারণ আছে, আপনারা তা জানেন। 2007 থেকে 8 এমার্জেন্সি সরকার, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাওয়া ভবন খুলে কোন ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারে নাই। এক ভাগ হাওয়া ভবনে দিতে হবে, আর এক ভাগ ওই বিএনপি নেত্রীকে দিতে হবে প্রাইম মিনিস্টার অফিসে। ওই ভাগ না দিয়ে, কমিশন না দিয়ে কারো এদেশে ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রমোশন কিছু পাওয়ার ক্ষমতা ছিল না। টাকা পয়সা বিদেশে পাচার করা, মানি লন্ডারিং করা, যা ধরা পড়েছে বিদেশে, সমস্ত দেশকে যখন অন্ধকারের দিকে ঠেলে দিল, এরই সুযোগ নিয়ে এমার্জেন্সি সরকার আসলো। দেশের অবস্থা দিনের পর দিন আরো খারাপ। 2008 নির্বাচন হলো। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমরা সরকার গঠন করেছি। 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম। বাংলাদেশ এগিয়ে গেছে। আজকে লেখাপড়ার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের ছেলে মেয়েদের হাতে বিনামূল্যে আমরা বই দিচ্ছি। ডিগ্রি পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি। আজকে আমাদের পাশের হার, এসএসসিতে প্রায় 92% পাশের হার। আজকে মানুষের মাঝে ফিরে এসেছে আত্মবিশ্বাস। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন, চাকরিজীবীরা শান্তিতে চাকরি করতে পারেন, যার যার কর্মক্ষেত্রে শান্তিপূর্ণভাবে সে কাজ করতে পেরেছেন। বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। 2014 সালে নির্বাচন, বিএনপি নেত্রী গো ধরে বসলেন, উনি নির্বাচনে আসবেন না। কারণটা কি ছিল? কারণ আর কিছুই না। কারণটা ছিল, আপনারা জানেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে পারে নাই। কারণ নির্বাচন কমিশনের শর্ত তারা পূরণ করে নাই, যে কারণে জামাত নির্বাচন করতে পারবে না। আর বিএনপি নেত্রী জামাতকে ছাড়া কখনো ইলেকশনে আসবে না, সেই জন্যই তিনি ইলেকশনে আসেন নাই। আর তিনি জানতেন যে নির্বাচনে আসলে তার ভরাডুবি হবে। নির্বাচনে না আসে নির্বাচন বানচালের নামে তিনি মানুষ খুন করা শুরু করলেন। তিনি এদেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। শুধু মানুষ হত্যা না, মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে। একের পর এক যে সমস্ত ঘটনা তিনি ঘটিয়েছেন, অবলা জীব গরু তাও তার হাত থেকে রেহাই পায় নাই। শত শত মানুষ হত্যা করেছে, চলন্ত বাসে আগুন দিয়েছে, প্রায় 580টা স্কুল পুড়িয়েছে, প্রিজাইডিং অফিসার পুড়িয়েছে। এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল নির্বাচন বানচাল করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আজকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আজকে 12ই জানুয়ারি, 5ই জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে এই 12ই জানুয়ারি আমরা শপথ নিয়ে সরকার গঠন করেছিলাম। আমরা 1 বছর সফলতার সাথে পূর্ণ করেছি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কাজে আমরা সেদিন সরকার গঠন করে ওই যুদ্ধ অপরাধীদের বিচারের রায় যেমন কার্যকর শুরু করেছি, সেই সাথে সাথে বাংলাদেশের ভূখণ্ডে এবং সেই বিশাল জলরাশি সমুদ্র সীমা
সেই সমুদ্র সীমায় আমরা জয় করেছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, সেই অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে সারা বিশ্বে মাত্র যে 5টি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমরা প্রবৃদ্ধি 6.2 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। যে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে রেখে গিয়েছিল ওই তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি মিলে, 12-13 ভাগে উঠে গিয়েছিল, আজকে সেই মূল্যস্ফীতি আমরা 6.1 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজকে স্বাবলম্বী। ওয়াদা করেছিলাম পদ্মা সেতু নিজেদের অর্থায়ন করব, সেই পদ্মা সেতুর কাজ আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে আমরা নির্মাণের কাজ শুরু করে দিয়েছি। আর অপরদিকে বিএনপি নেত্রী কি করছেন? তিনি সেই 5 জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারেন নাই। আবার এবারও ওনার ঘাড়ে ভূত চাপলো। উনি সেই 5 জানুয়ারি থেকে ওনার আন্দোলন, কিসের আন্দোলন? উনি অবরোধ ডাকেন। কে মানে তার অপরাধ? ওনার আন্দোলনের জনগণ সম্পৃক্ত হয় না। উনি ওই জামাতকে সাথে নিয়ে জঙ্গিবাদী কাজ করে যাচ্ছেন। উনি জঙ্গিদের নেত্রী হয়েছেন, কোন রাজনৈতিক দলের নেতা উনি হতে পারেন নাই। উনি সন্ত্রাসের নেত্রী, জঙ্গির নেত্রী। উনি আজকে মানুষ খুন করে। এখনো যান মেডিকেল কলেজে বা ইউনিটে, সেই কিশোর ছাত্র থেকে শুরু করে বাসের ড্রাইভার, হেল্পার থেকে শুরু করে সাধারণ মানুষ, মা বোনেরা, বিএনপি নেত্রী ছোড়া ওই মলোটভ ককটেল এবং আগুনে তারা পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওনার ভিতরে যদি এতটুকু মনুষ্যত্ব থাকতো, তাহলে এইভাবে মানুষকে পুড়িয়ে মারত না, এইভাবে মানুষের ক্ষতি করত না। কি অন্যায় করেছে সাধারণ মানুষ যে তাদের চলাফেরায় বাধা দেবেন? আজকে 1 বছর পূর্ণ আমরা করেছি। এই 1 বছরে অর্থনৈতিক ভাবে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, আজকে বিশ্ব সভায় বাংলাদেশ মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ভাবে আপনারা জানেন কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে নির্বাচনে বাংলাদেশ জয়ী হয়েছে মাত্র 7 দিনের মধ্যে। সারা বিশ্বের যে প্রতিষ্ঠান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ, সেই নির্বাচনেও আমাদের সংসদ সদস্য জয়ী হয়েছে। আমাদের পার্লামেন্টের মাননীয় স্পিকার, তিনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য সাবের হোসেন আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজকে আমাদের নির্বাচন, এই নির্বাচন যদি আন্তর্জাতিক স্বীকৃতি না পেত, এই নির্বাচন যদি বৈধ না হয়, এই যে নির্বাচনে 40% মানুষ সত্য প্রতিকূল অবস্থার মধ্যে ভোট দিয়েছে, সেই নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে নিশ্চয়ই বিশ্বের এতগুলি পার্লামেন্টের ভোট বাংলাদেশ পেত না। আর বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ, 2টি পদে তারা জয়লাভ করেছে। সারা বিশ্ব বোঝে না, বোঝে একজন। কে বোঝে? বিএনপি নেত্রী। উনি সব বুঝে আছেন, আর বোঝে ওনার এক কুলাঙ্গার পুত্র। মুসলেখা দিয়ে চলে গেছে, আর রাজনীতি করবে না, মানি লন্ডারিং করেছে, এই দেশে দুর্নীতির আখড়া করেছিল। হাওয়া ভবন খুলে শুধু যে অর্থ সম্পদ বানিয়েছে তা না,
মানুষের উপর অত্যাচার, মানুষ খুন করা, 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আইবির রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতা কর্মীকে হত্যা করেছে। কত মানুষকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে সাংবাদিক থেকে শুরু করে কার উপরে না অত্যাচার করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার করেছে। আর এখন সেই বিদেশে বসে থেকে উনি দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। যেমন মা তেমন বেটা, দুজনেই আজকে এক হয়ে দেশের মানুষের উপর জুলুম আর জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। আমি বিএনপির থেকে স্পষ্ট একটা কথা বলতে চাই, নির্বাচন করেন নাই, এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত। যে কোনো একজন রাজনৈতিক নেতা যদি কখনো ভুল সিদ্ধান্ত নেয়, সেই ভুলের খেসারত তার নিজেকেই দিতে হয়, তার দলকে দিতে হয়। কাজে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনার দল খেসারত দেবে। বাংলার মানুষের উপর অত্যাচার করবেন কেন? বাংলার মানুষকে কেন হত্যা করবেন? তাদের উপরে কেন জুলুম অত্যাচার করবেন? বাংলাদেশের মানুষের জীবন মান রক্ষার জন্য, তাদের সম্পদ রক্ষার জন্য, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না। সহ্যেরও একটা সীমা থাকে। বিশ্ব ইজতেমা হয়েছে, আপনারা জানেন। হজের পরে সব থেকে বড় মুসল্লিদের সমাবেশ হয় এই বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর পাড়ে ওই জায়গা জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত করবার জন্য। সেই বিশ্ব ইজতেমায় হাজার হাজার মুসল্লি দেশ বিদেশ থেকে এসেছে। উনি এমনই আন্দোলন করছেন, আর এদিকে জামাতে ইসলামী ইসলাম নাম লাগিয়ে ইসলামের নামে রাজনীতি করে। উনিও নাকি ইসলামের ধ্বজা ধরে থাকেন। তাহলে ইসলামের প্রতি এত দরদ, আর এই যে বিশ্বব্যাপী মুসল্লিরা আসলেন, ওনার অবরোধ উনি বাদ দিতে পারলেন না। উনি অবরোধ করেই গেলেন, কিন্তু তার মধ্যেও মুসল্লিদের আশা তো ঠেকাতে পারে নাই। আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং প্রতিটি এলাকায় আমাদের স্বাধীনতা সপক্ষ শক্তি এবং আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন নেতা কর্মীদের প্রত্যেকে সহযোগিতা করেছে যেন মুসল্লিরা সেখানে আসতে পারেন নিরাপদে, আবার সেই আখেরি মোনাজাত করে ঘরে ফিরে যেতে পারেন। আর উনি বসে কি করলেন? উনি ওনার অফিসে বসেছেন, অফিসে বসে থেকে উনি আন্দোলন করেন। আরে ঘর থেকে অফিসে কেন, এ প্রশ্নের উত্তর কেউ জানে না। অবশ্যই এটা ওনার পুরনো একটা অভ্যাস, ঘর ছেড়ে পালানোর অভ্যাস, এটা নতুন কিছু না। আমি জানি এই ধরনের কথা আজকে বলার না, কিন্তু না বলেও পারি না, কারণ উনি বলেন ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবরুদ্ধ করে রাখা হবে কেন? উনি বাড়িতে চলে যাক, কেউ ওনাকে বাধা দেবে না। উনি ঘরে ফিরবেন না, উনি আমাদের সরকার উৎখাত করবেন। ওনার ডাকে তো মানুষ সাড়া দেয় না। উনি সেই 5ই মে 2013 তো আহ্বান করেছিলেন, 6ই মে আহ্বান করেছিলেন, জনগণের সাড়া তো পান নাই। কারণ ওই সন্ত্রাসের রানী, জঙ্গিবাদের রানী, দুর্নীতির রানী, তার কথায় জনগণ আসবে না। এটা হলো বাস্তবতা। উনি কথায় কথায় ঘর ছেড়ে বেরোয় যান। আমি কেন বললাম? আমার কিছু পুরনো কথা মনে হলো, কারণ আমাদের আওয়ামী লীগের পুরনো নেতাদের কাছেও শোনা, এখনো অনেকে আছেন জানেন। উনি যখন স্কুলে পড়তেন তখন উনি সিনেমায় নামতে চেয়েছিলেন, তাই তিনি দিনাজপুর থেকে ট্রেনে রওনা হয়েছিলেন।
ওই বিহারের কাটিহার রেল স্টেশন থেকে ওনাকে ধরে নিয়ে আসা হয়েছিল, ওনার বাবা মার কাছে ফেরত দেওয়া হয়েছিল। এরপরে উনি ভাগলেন। জিয়াউর রহমান তখন কেবল নতুন অফিসার হয়ে, জিয়ার আপনারা জানেন যে জিয়া তার বাবা মা পার্টিশনের পর ইন্ডিয়া থেকে এসে পাকিস্তানে স্থান করেছিল, পাকিস্তানেই থাকতো করাচিতে। সেখানেই ম্যাট্রিক পাস করে উনি আর্মিতে যোগ দেন জিয়াউর রহমান, এবং সে অফিসার হিসেবে এই বাংলাদেশে নিয়োগ পেয়েছিলেন। এবং দিনাজপুরে যখন বোধহয় ক্যাপ্টেন হিসেবে তখন যোগ দিয়েছেন। ভাই কি বলবো, দুঃখের কথা, আমাদের বিএনপি নেত্রী জিয়ার সাথে ভেগে ময়মনসিংহ চলে গেলেন। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, আতাউর রহমান খান সাহেব মুখ্যমন্ত্রী। যাই হোক, সেখান থেকেও তাকে উদ্ধার করে তার বাবা মার কাছে ফেরত দিতে আমাদের আওয়ামী লীগের নেতারা সহযোগিতা করেছিলেন। ৭১ সালের কথা বলেন, যখন সবাই মুক্তিযুদ্ধে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার মঞ্জুর, হায়দার এবং এই সমস্ত আর্মি অফিসার তারা যখন মুক্তিযুদ্ধে গেছে, তাদের পরিবার গেরিলা পাঠানো হলো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমানের পরিবার সহ। তিনি তখন পুরানা পল্টন তার বোনের বাসায়, গেরিলারা তাদের সঙ্গে দেখা করলো এবং বলল যে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। খালেদ মোশাররফের বউ চলে গেলেন, হায়দারের বউ গেলেন, মঞ্জুরের ওয়াইফ গেলেন, সবাই গেলেন। উনি বললেন আগামীকাল আসেন, আমি যাব। আগামীকাল যে দেখেছে উনি নাই। উনি ক্যান্টনমেন্টে আসলাম বেগ, কর্নেল আসলাম বেগ, যিনি পরবর্তীতে হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, তার তত্ত্বাবধানে চলে গেলেন ক্যান্টনমেন্টে। এবং জিয়াউর রহমানকে মেসেজ দিলেন এই যুদ্ধ করে কিছু হবে না, পাকিস্তানে চলে যাও, আমিও পাকিস্তানে যাব। তখন তিনি ভাগলেন। আমরা একসাথে রাজনীতি করেছিলাম, আন্দোলন করেছিলাম এরশাদ বিরোধী। 85 সালের কথা। 85 সালে উনি ক্যান্টনমেন্টের বাড়িতে তখন থাকেন, সেখান থেকে ভেঙে পূর্বাণী হোটেলে আশ্রয় নিলেন। জেনারেল এরশাদ পূর্বাণী হোটেলের দরজা ভেঙে ওনাকে উদ্ধার করলেন। 86 সালের কথা। সকলে মিলে ওনার নেতৃত্বে ছিল 7 দলীয় ঐক্যজোট, আর আমার নেতৃত্বে ছিল 15 দলীয় ঐক্যজোট। একসাথে সিদ্ধান্ত হলো নির্বাচনে যাব। হঠাৎ উনি তখন মিটিং হতো বায়তুল মোকাররমে। উনি বায়তুল মোকাররমে দাঁড়িয়ে আহ্বান করলেন, সেপাই বেরিয়ে আসো, জনতা জাগো, সেপাই জনতার বিপ্লব করো বলে উনি পলাতক হয়ে গেলেন। 2 দিন পর্যন্ত খবর নাই। 3 দিনের দিন উনি ঢাকা কোর্টে যে বললেন এরশাদ নাকি তাকে হাইজ্যাক করেছিল, তাকে নাকি গ্রেপ্তার করেছিল। তখন এক পলান দিলেন, কারণ তিনি নির্বাচন করবেন না, ওনাকে সেপাই জনতার বিপ্লব করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, সেই স্বপ্নেই তিনি বিভোর। ঠিক এইভাবে এর পরবর্তীতে আপনারা দেখেন, বিডিআরে যেদিন বিদ্রোহ হলো, ঠিক তার 2 ঘন্টা আগে উনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে পালিয়ে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। উনি যখন পালিয়ে গেলেন তার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই বিডিআরে বিদ্রোহ শুরু হলো। আমার প্রশ্ন যে বিডিআরে ঘটার ঠিক 2 ঘন্টা আগে সকাল 7টা, 7:30, 8টার দিকে উনি কিভাবে ওই বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তিনি ভেগে
লুকায় গেলেন, আন্ডারগ্রাউন্ডে গেলেন। অর্থাৎ একটা ষড়যন্ত্র পাকিয়েই তিনি একটা পলান দেন, একটা ষড়যন্ত্র পাকিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। আবার এখন ওনার ঘর ছেড়ে উনি অফিসে যে বসে আছেন, শুনলাম নতুন খাট গদি পছন্দ হয় না দেখে আবার দুইবার সেই গদি বদলও করেছে। এটা এক পত্রিকা, ওনারই সমর্থিত এক পত্রিকার খবর, পত্রিকায় পড়েছি যে গদিও বদলে নিয়েছেন ওনার পছন্দ মতো হয় নাই বলে। তো উনি নিজে পলাবেন আর বলবেন অবরোধ করে রেখেছি আমরা ওনাকে অবরুদ্ধ করে রেখেছি, আর উনি সারা দেশের মানুষকে অবরোধ করবেন। ওনাকে কেউ অবরুদ্ধ করে নাই। উনি যদি বাড়িতে যেতে চান উনি যেতে পারেন, উনি যাবেন না। ভালোই আছে, মাগনা মাগনা খাবার দাবার পাচ্ছে, সবকিছুই যাচ্ছে, যাবেন কেন? বেশ আরামাইশে উনি থাকছেন, আর বাংলাদেশের মানুষের উপর বোমা, পেট্রোল বোমা, খুন খারাপি এইগুলি করে যাচ্ছেন। ওনাদের কথা হচ্ছে লাশ ফেলবে, ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? উনি কি স্বপ্নে বিভোর? সেটাই আমার প্রশ্ন। কোন স্বপ্নে উনি বিভোর হয়ে আছেন আমি জানি না। মানুষ খুন করা, জামাত আজকে যুদ্ধাপরাধী, তাদের বিচার হচ্ছে, আর উনি সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য জামাতের হাত ধরে বাংলাদেশের মানুষকে অবরোধ করে মানুষ খুন করবে, আর আমরা বসে বসে তা সহ্য করব। এটা কখনো হবে না, এটা কখনো হবে না, আমরা স্পষ্ট বলে দিচ্ছি। কাজে আমি ওনাকে বলবো এই সমস্ত ছেড়ে দিয়ে রাজনীতিতে যে ভুল করেছেন, নিজের ভুলের খেসারত নিজেকেই দিতে হবে। কাজে আপনি জনগণের উপর জুলুম অত্যাচার বন্ধ করেন, নইলে জনগণ খেপে গেলে এর পরিণতি খুবই খারাপ হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপদে চলতে চায়। আজকে বাংলাদেশের মানুষের অর্থ সামাজিক উন্নতি হয়েছে। একজন দিন মজুর 1.5 টাকা কামাই করে, তা দিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 কেজি চাল কিনতে পারে, তার হাতে নগদ টাকা থাকে। প্রত্যেকটা মানুষের আয় রোজগার বেড়েছে, প্রত্যেকটা মানুষ আজকে উন্নত জীবনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা দারিদ্র্যের হার সেই 57 থেকে 24 নামিয়ে এনেছি। আজকে বাংলাদেশ আগামীতে দারিদ্র মুক্ত হবে, বাংলাদেশ উন্নত হবে। বিদ্যুৎ উৎপাদন আমরা 13,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আজকে বাংলাদেশের রাস্তাঘাট, পুল ব্রিজ হচ্ছে, বাংলাদেশের অবকাঠামো উন্নতি হচ্ছে। প্রত্যেকটা গ্রামের প্রতিটি স্কুলে নতুন নতুন ভবন আমরা করে দিচ্ছি। এত প্রতিকূল অবস্থার মাঝেও বিনা পয়সায় সেই 1 জানুয়ারি আমরা বই দিচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে লেখাপড়া করতে চায়, নিরাপদে চলতে চায়। আজ ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা তিনি বন্ধ করতে চান, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চান, মানুষকে শান্তিতে চলতে দেবেন না। মানুষের উপরে অত্যাচার, জুলুম, এটা কখনো বরদাস্ত করা যাবে না। আমরা এই দেশের স্বাধীনতা এনেছি। বাঙালি জাতি, উনি যাকে প্রভু মনে করেন তাদেরকে পরাজিত করে বিজয় অর্জন করেছে বিজয়ী জাতি। কাজে এই জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ওই হানাদার বাহিনীর দালালরা ছিনিমিনি খেলবে, ওই আলবদর রাজাকাররা ছিনিমিনি খেলবে, ওই জঙ্গিবাদ সন্ত্রাস হবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। মানুষের
শান্তি নিরাপত্তার জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তন করে উন্নত জীবন ধারণের জন্য আমরা যে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ 2021 সালের পূর্বেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকে সেই গ্রাম পর্যায় পর্যন্ত কম্পিউটার ইন্টারনেট সার্ভিস আমরা দিয়েছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। 1 কোটির উপর আমরা মানুষকে চাকরি দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আজকে মানুষ ব্যবসা বাণিজ্য করে ঘরে বসে বিদেশে চাকরি করার সুযোগ পাচ্ছে। 25 লক্ষ মানুষ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন একটু শান্তিতে আছে, বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তিতে আছে, যখন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার আওতার মধ্যে, যখন ক্ষেত ভরা ফসল, তরি তরকারি, মাছ মাংস উৎপাদন বেড়েছে, মানুষ যখন খেয়ে পুরে শান্তিতে আছে, আজকে ঘরের কাছে আমরা ঔষধ পৌঁছে দিচ্ছি, চিকিৎসা পৌঁছে দিচ্ছি, চিকিৎসা সেবা জনগণের দৌড় গোড়ায় যেখানে আমরা পৌঁছে দিয়েছি, গ্রামে গ্রামে মানুষ আজকে চিকিৎসা পাচ্ছে, গ্রামে গ্রামে বিনা পয়সায় ওষুধ পাচ্ছে। আজকে রোগে ধুকে ধুকে মানুষ মরবে না। মানুষের গড় আয়ু যেখানে 70 বছরে উন্নীত হয়েছে। যখন মানুষ শান্তিতে, তখন অশান্তি বেগমের মনের অশান্তি আগুন, আর সেই অশান্তির আগুন দিয়ে উনি আমার এই সোনার বাংলাকে ধ্বংস করবেন। বাংলাদেশের মানুষরা মানবে না। আমি তাই আহ্বান জানাবো বাংলাদেশের জনগণকে, প্রত্যেক পাড়ায় মহল্লায় কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে, কারা বোমা বানায় আর বোমা মারে, তাদেরকে খুঁজে বের করে পুলিশের হাতে সোপর্দ করে দেন। তাদের বিচার হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইন তার যথাযথ ব্যবস্থা নেবে। মানুষের জীবনের শান্তি আমরা বিনষ্ট হতে দেব না। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। ওই মানুষ খুন করে আর জঙ্গিবাদী কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করবেন, এটা কেউ পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করব, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে সোনার বাংলা গড়ে তুলে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলে ইনশাআল্লাহ আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে আমি আমার দেশের সকল স্তরের সর্বস্তরের জনগণ সবাইকে সেই আহ্বান জানাচ্ছি, এই জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মানুষের জীবনের শান্তি নিরাপত্তার জন্য নিজেরা সুসংগঠিত হতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ড যারাই করবে তাদেরকে ধরে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং তার জন্য যা যা করা দরকার আমরা করব। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিশ্ব সভায় বাংলাদেশ বাঙালি জাতি মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। ওই পরাজিত শক্তি, দোসর যারা, বাংলার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই 10 জানুয়ারি উপলক্ষে এই অনুষ্ঠান, আজকে হরতাল দিয়েছিল বিএনপি, হরতাল উপেক্ষা করে আজকে আপনারা এই সমাবেশে যোগদান করেছেন। আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ